আপনি যে উন্নয়নের কথা বলেন এটি নিয়েও প্রশ্ন আছে। যেমন আপনি হয়তো জেনে থাকবেন খালিদ মহিউদ্দিন একজন সাংবাদিক, তিনি এখন আহ, ইউটিউবে লাইভ করে থাকেন বিভিন্ন টক শোতে। তো সম্প্রতি একটি টক শোতে কিন্তু উনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে এই যে আহ, শেখ হাসিনার যেই অনিয়ম দুর্নীতি, আহ, এবং এটাই ছিল তার মূল অর্জন, এছাড়া তিনি বাংলাদেশকে কিচ্ছু দিতে পারেননি, আওয়ামী লীগ কিচ্ছু দিতে পারেনি বাংলাদেশকে। খালিদ খালিদ মহিউদ্দিন অন্ধ হয়ে গেছে। খালিদ মহিউদ্দিন কিন্তু এই 15 বছরের সৃষ্টি। এই 15 বছরে কিন্তু খালিদ মহিউদ্দিন হয়েছে। তার যে ডেভেলপটা হয়েছে, আপনি বললেন ইউটিউব বা টেলিভিশন উপস্থাপক, সাংবাদিক হিসেবে, সে অত্যন্ত বিজ্ঞজন, খুব স্কলার মানুষ, কিন্তু তার পরিস্ফুটনটা ঘটেছে এই 15 বছরে। তার তো ব্যক্তিগতভাবেই যে তার যে ডেভেলপটা হয়েছে, এটা তো অন্তত পক্ষে স্বীকার করতে পারতো যে আমি খালিদ মহিউদ্দিন এই 15 বছরে আমি সৃষ্টি হয়েছি। আমি জি। আর এর বেশি আর কি বলতে চাই? এই যে আপনি আমি কথা বলছি, এই যে সমগ্র পৃথিবী আজকে হাতের মুঠায়, এই যে তারুণ্য, দিন বদলের যে সনদ আমরা দিয়েছিলাম, আমরা দিন বদলে দিয়েছি না? বাংলাদেশের মানুষ সাংবিধানিক ধারাবাহিকতা পেয়েছে না? বাংলাদেশের মানুষ দারিদ্রতা দূর হয়েছে না? যেই দারিদ্রতা বিক্রি করে আমাদের এই ইউনুস গংরা বিভিন্ন দেশে দেশে পদকের আশায় বাংলাদেশের দরিদ্র মানুষের অসহায় আর্তনাদ যে মানুষগুলো করতো, সেই সকল ছবি পৃথিবীতে বিক্রি করে দাঁড়ে দাঁড়ে ঘুরে সাহায্য নিয়ে এসে বাংলাদেশে অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে না? কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে তো বাংলাদেশের দারিদ্রতা জয় হয়েছে। আমাদের নেতৃত্ব বাংলাদেশে তো ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া রেল বলেন, সড়ক বলেন, বিমান বলেন, যে কোনো বলেন, 10,000 কিলোমিটার নৌপথ বলেন, সবকিছুতে একটা আমাদের অভূতপূর্ব সাফল্য হয়েছে। বাংলাদেশে একটি মাত্র সমুদ্র বন্দর ছিল, আজকে 4টি সমুদ্র বন্দর। এটা কার নেতৃত্ব হয়েছে? এই 15 বছরে হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে বই, প্রত্যেকটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা এবং হচ্ছে কলেজগুলো, বিশ্ববিদ্যালয় কলেজ, সেগুলো ডেভেলপ হয়েছে। আজকে কতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছিল, আজকে প্রায় 150-টির উপরে বিশ্ববিদ্যালয়, উচ্চতর শিক্ষা দেওয়া হচ্ছে। এটা এই 15 বছরে হয়েছে। বাংলাদেশে কোনো গবেষণা ছিল না, আজকে দেখেন এই গবেষণায় বাংলাদেশ কত অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। আমরা কৃষি খাতেই যদি বলি, এই কৃষি খাতে কত ধরনের সাফল্য অর্জন করেছে। করোনা মহামারীর সময় আমাদের গবেষকরা কত ধরনের উদ্ভাবন করেছেন। আমাদের গবেষকরা অনেক ক্ষেত্রে অনেক কিছু উদ্ভাবন করছেন। আমরা পার্টের জিনোসিকোয়েন্স আমরা করে সমগ্র পৃথিবীকে আমাদের গবেষকরা তাক লাগিয়ে দিয়েছে। তা আমাদের আমাদের বেনারসি শাড়ি আজকে দেখেন সমগ্র পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এটা তো এই 15 বছরে হয়েছে। আপনি 15 বছরের আগের চিত্র দেখেন, কি ছিল? 15 বছরের আগের চিত্র ছিল 75-এর খনিদের, আত্মস্বীকৃত খনিদেরকে পৃষ্ঠপোষকতা করা। 15 বছরের আগের চিত্র ছিল ৭১-এর অপরাধী যারা ধর্ষণ করেছে, গণহত্যা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, রাজাকার আলবদর আল শামস, তাদেরকে পুনর্বাসনের চিত্র ছিল। শায়েক আব্দুর রহমান বাংলা ভাইদেরকে নিয়ে বাংলাদেশে আতঙ্ক ছড়ানো ছিল, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, গ্রেনেড হামলা করে রাজনৈতিক শক্তিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশে আতঙ্ক তৈরি করার জন্য 500 জায়গায় সিরিজ বোমা করা হয়েছে, মানুষকে ঝুলিয়ে সেই বাগমারায় মানুষকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, যার রূপ আমরা 5ই আগস্টে দেখলাম, 4ই আগস্টে দেখলাম। পুলিশকে হত্যা করা হয়েছে, সেই পুলিশকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। একই ধরনের চিত্র এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি, আপনি দেখেন ওই চিটাগংগে চকরিয়ায়, সেখানে একজন নারীকে কিভাবে মেরে ধান খেতে ফেলে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনি মিঠাপুকুরে আপনি একজন যুবলীগের নেতাকে মেরে তাকে গলায় ফাঁস ঝুলিয়ে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঢাকা শহরে আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, ঢাকা শহরে 27 জন একসঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে, সরকারের বড় সাফল্য। অথচ 15 বছরে আমরা কোনো ছিনতাইকারী ঢাকা শহরে খুঁজে পাইনি। ছিনতাই হতো না। মানুষ এখন দিনের বেলায়, আমার কথা না, আপনার মতো একজন সাংবাদিকের কথা, হোটেল রেস্তোরাঁ মালিকদের কথা,
যে আজকে সন্ধ্যার পরে আর কেউ পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যায় না। রেস্টুরেন্টগুলো হাহাকার করছে। সন্ধ্যার পরে কেউ যায় না। আজকে রিক্শাওয়ালাদের তাদের উপার্জন কমে গেছে। হ্যাঁ, মানে হু, হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। গত ২ মাস আগে আমাদের দেখেছিলাম রাজস্ব ঘাটতি ছিল ৩২,০০০ কোটি টাকা। আজকে আমি দেখলাম রাজস্ব ঘাটতি ৫৮,০০০ কোটি টাকা। কি করছে এই বর্তমানে এই দখলদার সরকার কি করছে? তারা রাজস্ব আয় করতে পারতেছে না। উপরন্তু তারা ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশের মানুষের পণ্য কিনতে বাধ্য করতেছে। আমি যখন মোবাইলে কথা বলি ১০০ টাকার ফ্লেক্সি করলে সেখানে আমার ৫৬ টাকা কেটে নেওয়া হচ্ছে। এই তো বাংলাদেশের জীবন। আজকে আপনার দেখেন এই ভরা শীত মৌসুমে সেই উৎপাদিত যে সবজির দাম আজকে কৃষকরা পায় নাই। যে আলু বপন করতে ২০ টাকা ন্যূনতম খরচ কেজি প্রতি, সেখানে ১২ টাকা ১০ টাকা ১২ টাকা দিয়ে আলু বিক্রি হচ্ছে। মানুষ তো দিশেহারা। আপনি ধান ক্ষেত থেকে এই লুটেরা ধান কেটে নিয়ে যাচ্ছে। কৃষকের ধান কেটে নিয়ে যাচ্ছে। কৃষকরা ধান বিক্রি করতেছে বাজারে, সেই টাকা ছিনতাই হয়ে যাচ্ছে। আপনি গ্রামে গঞ্জে দেখেন যেসব কৃষকরা, বর্গা চাষীরা, কৃষকরা তারা যে ধান বিক্রির টাকা তারা বাড়িতে নিতে পারছে না, সেই টাকা লুট করে নিয়ে যাচ্ছে এই লুটেরার দল। আজকে এই তো বাংলাদেশে অরাজকতা অবস্থা। অরাজক, কেউ কোনো কথা বলতে পারছে না। সরকারিভাবে সার্কুলার জারি করা হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। সরকারের বিরুদ্ধে কেন কথা বলতে পারবে না? আজকে কি হচ্ছে? কৃষকের কোনো লাভ হচ্ছে না। হয়েছে তো ডক্টর ইউনূসের লাভ। তিনি ৬০০ কোটি টাকা থেকে তিনি রেহাই পেয়েছেন। আজকে গ্রামীণ ব্যাংকের তার যে ক্ষমতা সেটাকে পুক্ত করার জন্য তিনি আজকে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। বাংলাদেশ এই যে আপনি যে পরিবর্তন হয় নাই। কথা বললেন, কিন্তু এই যে আওয়ামী লীগ আমলের যে উন্নয়নের গল্পগুলো আপনি বললেন, তো বলা তো হয় যে আপনাদের সময়ে এই মানে অনিয়ম, দুর্নীতি, লুটপাটের জন্যই বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা আপনারা সেখান থেকে লুট করেছেন। এবং আমি একটু আগে যার কথা বলছিলাম, খালেদ মহিউদ্দিন, তিনি কিন্তু তার টকশোতে একদম সরাসরি প্রশ্ন তুলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি ব্লেসিং ছাড়া এই ধরনের অনিয়ম, দুর্নীতি, লুটপাট সম্ভব ছিল কিনা? কি জবাব দিবেন? তুষার, আপনাকে বলি একটা কথা যে আপনি একটা প্রকল্প বলেন যে প্রকল্পটা উন্নয়ন দুর্নীতির কারণে বন্ধ হয়ে গেছে। আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হয় যে দুর্নীতির কারণে কোনো উন্নয়ন প্রকল্প বাংলাদেশে শেষ করতে পারেনি। আপনার পদ্মা সেতু আমরা করেছি, তখন কেউ দুর্নীতির কথা বলে নাই। আমরা কিন্তু কর্ণফুলী নদীর টানেল করেছি, আমরা পায়রা সমুদ্র বন্দর করেছি, আমরা মাতারবাড়ি সমুদ্র বন্দরের যে আমাদের যে জাপানের সঙ্গে যে জাইকার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয়েছিলাম, সেই কাজ কিন্তু মানে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমরা সেই গভীর সমুদ্র বন্দরের চ্যানেল তৈরি করেছি। হ্যাঁ, আমরা কিন্তু পতেঙ্গা যে কন্টেইনার টার্মিনাল আমরা করেছি। আমরা ঢাকা চিটাগং 4 লেন করেছি। ঢাকা ময়মনসিংহ রাস্তা করেছি। ঢাকার এলেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত 4 লেন রাস্তা করেছি। আমরা সিলেটের রাস্তার প্রকল্প নিয়েছি। আমরা ১০,০০০ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ৭,০০০ কিলোমিটার আমরা নৌপথ তৈরি করেছি। বাংলাদেশের এই নৌশিল্পে একটা অভূতপূর্ব একটা পরিবর্তন এসেছে। আমাদের দেশের তৈরি করা জাহাজ বাল্টিক সিতে আজকে ব্যবহার করা হচ্ছে। তো শুধু তাই নয়, এই যে আপনার মেট্রো রেল, এই মেট্রো রেল কি দুর্নীতির কারণে বন্ধ হয়ে গিয়েছিল? আপনি বলেন এলিভেটেড এক্সপ্রেস, যেই এক্সপ্রেসে আপনি তেজগাঁ থেকে উঠে সরাসরি এয়ারপোর্টে যাচ্ছেন, এটা কি বন্ধ হয়ে গেছে? আপনার খিলগাঁও ফ্লাইওভার, এই যে আপনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, এই যে এইগুলো রাস্তাগুলো যে হচ্ছে, কোনোটা কি বন্ধ হয়ে গেছে দুর্নীতির কারণে? দুর্নীতি যদি হতো তাহলে বাংলাদেশে কি ৫০টির মতো এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, শত শত আইপিটিভি, এত অনলাইন, এত জাগরণ তৈরি হয়েছে। কোন জায়গাটা আপনি বলেন, একটি জায়গা বলেন যে দুর্নীতির কারণে এই জায়গার কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। শুধু গদবাঁধা কথা বললে তো হবে না। এখন আপনি এইসব কথাবার্তা বলে বর্তমান দখলদার সরকারের বাহবা নিতে পারেন, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কি এরকম যে বাংলাদেশের মানুষ খেতে পারে নাই? বাংলাদেশের মানুষ চাল কিনতে পারে নাই?
বাংলাদেশে মানুষ ডাল কিনতে পারে নাই, বাংলাদেশের শিশুরা স্কুলে যায় নাই, বিনামূল্যে বই পায় নাই, স্কুল কলেজ মাদ্রাসার ভবন হয় নাই, 150টি বিশ্ববিদ্যালয় হয়নি, এরকম কোনো গবেষণার জন্য কখনো গবেষকরা অর্থ অভাবে গবেষণা করতে পারে নাই, এরকম কোনো ঘটনা ঘটেছে? আমাদের জীবন মানের কত পরিবর্তন হয়েছে, প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, এবং ইভেন কি আপনার সেই প্রান্তিক উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ হাতিয়া চরাঞ্চলগুলোতে সাবমেরিন ক্যাবল দিয়ে সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। উপকূলীয় সন্দ্বীপ যে আপনি দেখেন হাতিয়া, এইসব জায়গায় আপনার মানুষের যাতায়াত নিশ্চিত করার জন্য সেখানে জেটি নির্মাণ করা হয়েছে, সেখানে ফেরি চালু করার ব্যবস্থা করা হয়েছে। আপনার হচ্ছে দীপবন্ধু মোস্তাফিজুর রহমান জেটি করা হয়েছে, এখানে ফেরি চালু করা হয়েছে। তাহলে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এগুলো হলো কিভাবে? হাউ? বাংলাদেশের কোভিডের আগে বাংলাদেশের রিজার্ভ প্রায় 49 বিলিয়নে চলে গিয়েছিল। আমরা কোভিড মোকাবেলা দুর্নীতি হয়ে থাকে তাহলে তো এই কোভিড কালীন সময় পৃথিবীর অনেক দেশে দেশে শত শত হাজার হাজার মানুষ মারা গেছে। বাংলাদেশে কি হাজার হাজার মানুষ মারা গেছে, না খেয়ে মারা গেছে? বাংলাদেশের মানুষ কি বিনা চিকিৎসায় মারা গেছে? এরা কথা বলে কিসের জন্য? কাকে খুশি করার জন্য কথা বলে? বাস্তবতা তো অন্য জিনিস। আপনি সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষ কি বলে? যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনাই আস্থা। এই কথাটা কেন আজকে মানুষ বলতেছে? কেন আজকে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না? কেন মানুষের জীবনে নিরাপত্তা নাই? এই গুটি কয়েক দখলবাজের কারণে কি বাংলাদেশ? 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে কি এই দখলদার স্বাধীনতা বিরোধীকে রক্ষা করার জন্য? কেন রাজাকার আলবদর আল শামসের যে অন্যায় অবিচার অপকর্মের কথা বাংলাদেশের মানুষ বলতে পারবে না? কেন জয় বাংলাকে নিষিদ্ধ করা হচ্ছে? কেন মুক্তিযুদ্ধের বিপরীতে আরেকটি ইতিহাস রচনা করার নীলনকশা তৈরি করা হচ্ছে? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সেই দেশের যে আজকে বিকৃত ইতিহাস তৈরি করা হচ্ছে।